লোকজন আজকাল খোঁজে কোথায় ভূত পাওয়া যায়, কোথায় অতৃপ্ত আত্মাদের বাস, এই সবকিছু নিয়ে কিন্তু মানুষের প্রচুর ইন্টারেস্ট। আরে ইন্টারেস্ট গ্রো করবে নাই বা কেন? একটা সময় ছিল ভূতের টপিক তুললে বা এই সমস্ত অলৌকিক টপিক তুললে মানুষ বলতো তোর ভূত বলে কিছু হয় নাকি। যারা বলে ভূত বলে কিছু হয় নাকি তারাই বেশি ভয় পায় ভূতে। অনেকে বলে ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছুই এক্সিস্ট করে, কিন্তু এমন কিছু লোকেশন আছে পশ্চিমবঙ্গে বা কলকাতায় যে জায়গাগুলো কিন্তু সত্যিই হন্টেড। আজকে এমন একটা অ্যাপার্টমেন্টের বা এমন একটা কমপ্লেক্স, কলকাতার বিখ্যাত একটা কমপ্লেক্সের নাম বলবো যেটা কিন্তু হন্টেড। হ্যাঁ, তাহলে কি প্রত্যেকটা ঘর ঘর মানে প্রত্যেকটা ফ্ল্যাটই কি হন্টেড বা প্রত্যেকটা ঘরে ঘরে কি ভূত আছে? সেটা একদমই নয়। কিন্তু যারা সেখানে থাকে বা যারা সেখানে থাকতো প্রত্যেকেরই কিন্তু বক্তব্য কিছু না কিছু এক্সিস্ট করেই দক্ষিণ কলকাতার সব থেকে বড় কমপ্লেক্সে, সাউথ সিটি রেসিডেন্সিয়াল টাওয়ার্সে। এবং সিরিয়াসলি ইট এক্সিস্টস, কারণ আমার বেশ কিছু চেনা লোকজন যারা ওখানে থাকতো বা এখনো থাকে তাদের বক্তব্য যে এখানে আর থাকা যায় না, এতটা জলের সমস্যা, মেনটেনেন্সের এত প্রবলেম, এবং গা থমথম করে, মানে সিরিয়াসলি, মানে পুরো জায়গাটা মাঝে মাঝে খুব থমথমে হয়ে যায় রাতের দিকে। এবং একটা জিনিস কিন্তু অনেকেই জানো না, সাউথ সিটি মলে অনেকেই গেছো কিন্তু সাউথ সিটি রেসিডেন্সিয়াল টাওয়ার্সে হয়তো অনেকেই ঢোকোনি। যদি তোমরা টাওয়ার্সে ঢোকো ভেতরে, পার্কিং এর যে বাইরের যে পার্কিং এরিয়াটা, বিকেল 4টের পর থেকে অদ্ভুত একটা হাওয়া দেয় ওখানে। গোটা কলকাতায় বা সাউথ সিটির বাইরের যে রাস্তা সেখানেও কিন্তু ওরকম হাওয়া হবে না। আমি জানি না, আজ পর্যন্ত আমার কাছে কোনো মানে এক্সপ্লেনেশন নেই যে কেন এটা হয়। অদ্ভুত একটা ঝোড়ো হাওয়া সাউথ সিটির পার্কিং এ বা রেসিডেন্সিয়াল টাওয়ার্স এর বেসমেন্টে বা গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সব সময়, মানে কি বলবো, দেখা যায় বা ফিল করা যায় বিকেল বেলা। আমি যতবার বিকেল বেলা গেছি, আমি আমার আমার ওখানে পার্কিং ছিল টাওয়ার 3, 4 তে, সেখানে আমি যেতাম এবং সেই পার্কিং এ গাড়ি রেখে যখন টাওয়ার 3 দিকে আমি হেঁটে যেতাম, আমি সারাক্ষণ ওই হাওয়াটা ফিল করতাম, মানে এমন হাওয়া যেটা ধাক্কা দিয়ে দেবে পিঠে। মাঝখানে 2016 বা 17 সালে একবার ওই নিচে বিএমডাব্লিউর একটা এক্সিবিশন হয়েছিল, মানে বিএমডাব্লিউর বেশ কিছু গাড়ি ওখানে এক্সিবিট করা হচ্ছিল, সেখানে একটা 2 সিটার গাড়ি আমার খুব পছন্দ ছিল। তখন আমার ক্ষমতা ছিল না ওই গাড়িটা সেকেন্ড হ্যান্ড ভার্সনও কেনার, কিন্তু একবার টেস্ট ড্রাইভ দিয়েছিলাম, তখন ভেতরে ঢুকেছিলাম। সেই সময় তো সেম হাওয়া আমি ওখানে, মানে কি বলবো, ফিল করেছিলাম। আজকে এমন একটা ঘটনা বলবো সাউথ সিটিতে ঘটা, যেটা কিন্তু তোমরা যাচাই করতে পারো ওখানকার থাকা কোনো লোককে জিজ্ঞেস করে। পৌলমী প্রচন্ড জলি একটা মেয়ে। পৌলমী পড়তো বেটর হাই স্কুলে, এবং শুধুমাত্র বেটর হাই স্কুলে পড়া নয়, পৌলমী নাচেও খুব ভালো, এবং পৌলমী প্রচন্ড ফাস্ট কম্পিউটারে টাইপ করতে পারতো। পৌলমী হচ্ছে সেই একটি বন্ধু অন্যান্য আর 5টা মেয়ের, যে সবার মানে প্রজেক্টের কাজ করে দিত স্কুলের, বেটর হাই স্কুলের। বেটর হাই স্কুলে পৌলমী পড়তো ক্লাস 9-এ, এবং ক্লাস 9-এর পৌলমী সবার খুব প্রিয় ছিল। পৌলমীটা থাকতো টাওয়ার 3-তে, 29I ফ্ল্যাট নাম্বার। এবং এই যে 29I ফ্ল্যাট নাম্বারে ওরা থাকতো, ওরা কিন্তু ইনিশিয়ালি, মানে বলতে পারো 2011 থেকেই কিন্তু থাকতো ওখানে। ওকে, 2009 সাউথ সিটি ওপেনিং হয়, মানে মলের কথা বলছি। সেই সময় থেকেই লোকজন থাকতে শুরু করে, 2011 থেকে পৌলমীরা থাকতে শুরু করে, এবং বেশ অনেক বছর খুব ভালোভাবে কাটছিল। দুর্গাপুজোয় রেসিডেন্সিয়াল টাওয়ার্সের দুর্গাপুজোয় পার্টিসিপেট করা থেকে শুরু করে ওখানকার কমিউনিটি হলে যোগ, যে কোনো প্রোগ্রামে পৌলমী আর 5টা বাচ্চাকে কোরিওগ্রাফি করে দিত তাদের নাচ, এবং কালচারাল প্রোগ্রামে পৌলমীকে সবাই খুঁজতো। পৌলমী না থাকলে এটা হবে না, ওটা হবে না। যখন কোনো ফিস্ট হতো বা ধরতে পারো কোনো পিকনিক হচ্ছে বা কোনো কমিউনিটির কোনো প্রোগ্রাম হচ্ছে, পৌলমীকে থাকতেই হবে। এবং খুব হেল্পফুল মেয়ে ছিল, যাকে চিনতো না তাকেও সাহায্য করতো, যাকে চিনতো তাকেও সাহায্য করতো। পৌলমীর শখের মধ্যে ছিল বাড়ির পেট ডগ, যার নাম ছিল রাবণ। রাবণ হচ্ছে কারুর বাড়ির কুকুর, ভাবতে পারো কি নাম, যাই হোক। এবং বুল ম্যাস্টিফ একটি ব্রিড ছিল, এবং মানে হরিহরা আত্মা বলা হয় না, প্রচন্ড ভালো সম্পর্ক, সেই সম্পর্ক ছিল পৌলমীর সাথে তার বাড়ির বুল ম্যাস্টিফ, যার নাম রাবণ। এবং একটা বাচ্চা মেয়ে, ক্লাস 9-এর বাচ্চা মেয়ে, কত বয়স হবে, 14 বছর বয়স,
সেই মেয়েটাও কিন্তু খুব সুন্দর করে কাটাচ্ছিল নিজের অনেকটা সময়, মানে পড়াশোনা ছাড়াও সবকিছু নিয়ে কিন্তু খুব ব্যস্ত ছিল। বাদ সাধলো 2014 সালের নভেম্বর মাস থেকে। 2014 সালের নভেম্বর মাসে লেট নাইট বেশ কিছুটা সময়, মানে রাত্রি 9টা 9:30 নাগাদ টিউশন শেষ করে গলফ গ্রিন থেকে ওর বাবার গাড়ি করে ও পার্কিং এ নামে। ড্রাইভার ছিল, এবং পৌলমীর বাবা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তাই সারাক্ষণই ওর বাবাকে দিল্লিতেই থাকতে হতো। মাঝে মধ্যে আসতো কলকাতায়, দুর্গাপুজোর সময় থাকতো, আরো অন্যান্য ফেস্টিভ্যালের সময়ও থাকতো। এবং 2014 নভেম্বর মাসে ঠান্ডা পড়েছে, গলফ গ্রিন থেকে টিউশন করে ড্রাইভার গাড়িতে করে ওকে রেসিডেন্সিয়াল টাওয়ার্স এর নিচে নামায়। ওখান থেকে ও জাস্ট লিফটে ওপরে ওঠে 29I টাওয়ার 3 তে 29 তলায় উঠে জাস্ট ওই লিফট থেকে বেরিয়ে করিডোর দিয়ে হেঁটে ঘরে ঢুকছে। হঠাৎ করে ওর মনে হলো পেছনে কারা ফিসফিস করে কথা বলছে। পেছন ঘুরে তাকিয়ে দেখলো কেউ নেই। ওখানে একটা সার্ভিস এলিভেটর যেটা আছে তার কাছে হেঁটে গেল, গিয়ে দেখলো কেউ নেই। আবার ফিরে আসছে, ভাবলো ভুল শুনেছে, আবার ফিরে আসছে, মোবাইলটা দেখতে দেখতে ঘরের ভেতরে ফিরে আসছে। যে হঠাৎ করে আবার মনে হলো কেউ কেউ ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে, আর খুব হাসছে খিক খিক করে। গায়ে না কাঁটা দিয়ে উঠলো পৌলমীর। এবারে আর পেছন দিকে তাকালো না, সোজা নিজের ফ্ল্যাটের দরজার সামনে কলিং বেলটা বাজালো। পৌলমীর মা তাড়াহুড়ো করে খুলে দিল, এবং খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পৌলমীর প্রিয় পোষ্য, যার নাম রাভন, সেই বুল ম্যাস্টিফ, সে সোজা দরজা দিয়ে বেরিয়ে যেখানে পৌলমী ফিসফিসে আওয়াজটা শুনছিল সেই জায়গায় গিয়ে প্রচন্ড জোরে চিৎকার করছিল, দেয়ালের উপর দুটো হাত তুলে প্রচন্ড রেগে গিয়ে প্রচন্ড চিৎকার করছিল। হঠাৎ করে পৌলমীর মা বললো, ওকে ধরে আন, কি করছিস? বলছে না, নিজে থেকেই চলে আসবে। হঠাৎ করে পৌলমী আর ওর মা দেখলো রাবণ অতটা চেল্লানোর পর হঠাৎ করে ভয় পেয়ে কুই কুই করতে করতে ফিরে এসে ওদের পায়ের ফাঁক দিয়ে দরজা দিয়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকে গিয়ে টেবিলের তলায় ঢুকে লুকিয়ে পড়লো। দরজা বন্ধ করলো। পৌলমী মাকে বললো, আমি না এই এই করিডোরে এখানে একটা ফিসফিসে শব্দ শুনছিলাম, কারা যেন হাসছিল, কিন্তু কাউকে দেখতে পাইনি। মা বললো, দূর, সারা রাত জেগে এই আহার দেখা বন্ধ কর, তুই না সিরিয়াসলি প্রচন্ড বাচাল হয়ে গেছিস। এই মায়ের এই মানে কমপ্লেনটা শুনে পৌলমী হাসতে হাসতে বাথরুমে গিয়ে ফ্রেশ হলো, ডিনার করলো, ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে স্কুল গেল, সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো। কিন্তু সকালবেলা থেকে যতবার ও নিচে নেমেছে বা ফ্ল্যাটের বাইরে বেরিয়েছে, ও কিন্তু ওই জায়গাটা বারবার করে দেখলো কেউ থাকে কিনা বা কেউ ঢোকার জায়গা আছে কিনা। দেখলো না, এত উপরে কে উঠবে দেয়াল দিয়ে বেয়ে বেয়ে। যাই হোক, সেদিন রাতে যখন টিউশনি থেকে ফিরছিল, একটু দেরি হয়ে গেল ওর স্পেশাল নোটস নেওয়ার জন্য। ও আর ওর বেস্ট ফ্রেন্ড রিমলি, সে ওখানে ছিল, মানে টিউশনের ওখানে ছিল। ওরা ফিরতে দেরি হয়ে গেল। রাত তখন বাজে 10টা 20। পৌলমীকে ড্রাইভার নামিয়ে দিল ফ্ল্যাটের নিচে। নামিয়ে দেওয়ার পর পৌলমী ওপরে উঠলো। ফ্ল্যাট থেকে মানে ওপরে লিফট থেকে যখন বেরোলো, পৌলমীর যেন মনে হলো দুটো ছায়া ওখান থেকে স্যাট করে সরে গেল। পৌলমীর আগের দিনের মতো ভয় লাগছে না। ও মানসিকভাবে ভেবেই নিয়েছে কোনো বদমাশ, কোনো দুষ্টু লোক ওখানে আড়ি পাচ্ছে, কোনো কিছু চুরি করবে বা ডাকাতি করবে বা কোনো বাজে উদ্দেশ্যে। ও সোজা মানে ওই করিডোরের মানে লিফট থেকে বেরিয়ে ফ্ল্যাটে আসার যে প্যাসেজটা, ওখানকার সমস্ত লাইট জ্বালিয়ে দিল। লাইট দুটো জ্বলতো উপরে এলইডি, সব লাইট জ্বালিয়ে দিল। জ্বালিয়ে দিয়ে ভালো করে সার্চ করলো, কেউ নেই। হেঁটে হেঁটে ফ্ল্যাটের দিকে আসছে, এক এক করে প্রত্যেকটা লাইট নিভে গেল, আর মনে হলো 4টে পা বা দুটো মানুষের গোটা শরীর ওর দিকে হেঁটে আসছে। হঠাৎ করে পেছনে এভাবে তাকালো, মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালো, দেখলো কেউ নেই। মাথা ঘুরিয়ে ফ্ল্যাটের দিকে আবার হাঁটছে। ওর কানের দুপাশ থেকে ফিসফিস করে দুজন বলল, তোরা কেউ বাঁচবি না, এখানে কেউ বাঁচবি না, অনেক কষ্টে মরে গেছি, তোরা কেউ বাঁচবি না, কাউকে বাঁচতে দেব না। প্রচন্ড ভয় পেয়ে গেল পৌলমী। দৌড়ে গিয়ে নিজের ফ্ল্যাটের দরজায় কলিং বেল টিপতে গিয়ে খুব জোরে ধাক্কা খেলো ডাস্টবিনের ওই বালতিটার সঙ্গে,
যেটা দরজার বাইরে ছিল, হোঁচট খেয়ে পড়ে গেল, হাতের কনুইতে প্রচন্ড লাগলো। এই পড়ে যাওয়ার শব্দ শুনে হুড়মুড় করে পৌলমীর মা এবং বাড়ির পরিচারিকা একসাথে দরজা খুলে বাইরে এসে পৌলমীকে তুললো, বলো কি হয়েছে কি হয়েছে? বলে আমি বারবার করে তোমাকে কালকে বললাম এখানে কেউ আছে, এখানে উল্টোপাল্টা কথা বলছে কানের কাছে এসে। বলছে কি বলেছে? কি বলেছে সেটা পৌলমী বলল ভেতরে ঢুকে। হাতটাকে মানে প্রাথমিক চিকিৎসা করার পর ব্যান্ডেড লাগিয়ে দিল ওর মা। হাতটা খুব ফুলে গেল, সোয়েলিং হলো। সোফাতে বসে পৌলমীকে ওর মা পাশে বসে খাইয়ে দিচ্ছে খাবার মেখে। বলছে বলতো এবার কি হয়েছে? তখন পৌলমী বলল যে 2 দিন ধরে এটা হচ্ছে। ওর মা বলল তুই না রাতে এসব সিনেমা দেখা বন্ধ কর, সিরিয়াল দেখা বন্ধ কর, সব ঠিক হয়ে যাবে। এইটা বলার পর বেশ কিছুক্ষণ ওর মা ওর সাথে সেদিন থাকলো। পৌলমী নিজের ঘরে গিয়ে শুলো, মোবাইলটা অফ করে চার্জে লাগালো, চোখটা বন্ধ করে আসছে, ঘুম আসছে না। এক্স্যাক্টলি কখন ঘুমিয়েছিল পৌলমী জানে না। যখন ঘুমটা ভাঙলো তখন অনেক রাত। যেন মনে হলো ও নিজের ফ্ল্যাটে শুয়ে নেই, ও শুয়ে আছে কোনো বিরাট বড় মাঠের একটা ধারে, এবং মাঠের পাশে একটা জলাশয় রয়েছে, ওয়াটার বডি, তার পাশেও শুয়ে আছে। ঝিঝি পোকার শব্দ, জলের আওয়াজ, এই সব কিছু না চোখটা খুলে ফিল করলো। যদি মাঠেই শুয়ে থাকবে তাহলে মাথার উপর চাঁদ কেন দেখা যাচ্ছে না, আকাশের আলো কেন দেখা যাচ্ছে না? অনেকগুলো লোককে দেখতে পেল ওখানে ডান দিকে, যারা কোদাল নিয়ে ওখানে কোপাচ্ছে মাঠের জমি। কিছু লোক বড় বড় রডের ওপরে শাবল টাইপের কি দিয়ে মেরে রডগুলোকে বেঁকাচ্ছে। ও বুঝতে পারলো কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে ঢালাই হবে। বাঁদিকে তাকালো, তাকিয়ে যেটা দেখলো, স্বপ্নের মধ্যে পৌলমীর মনে হলো এর থেকে মৃত্যু হওয়া বেটার। পৌলমী দেখলো অনেকগুলো ভয়ানক মুখওয়ালা অতৃপ্ত আত্মা ওর দিকে দৌড়ে আসছে ওকে ধরবে বলে। সোজা উঠে পড়লো, দাঁড়িয়ে পড়লো, দৌড়চ্ছে 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 দৌড়চ্ছে। সামনে আর কোনো জমি নেই, সেই ওয়াটার বডি বা বিরাট বড় জলাশয়ে পড়ে গেল পৌলমী। সাঁতার জানে না পৌলমী, অ্যান্ডারসন ক্লাবের বাবা ভর্তি করেছিল, কিন্তু জলের ভয় আর সাঁতার শেখা হয়নি। জলের তলায় যখন পৌলমীর আস্তে আস্তে ডুবতে শুরু করলো, বুকের ভেতরে জমা অক্সিজেনের নিঃশ্বাস নিচ্ছে, হাত দিয়ে নাক দুটো এরভাবে চেপে আছে, একটা হাত দিয়ে চেষ্টা করছে ভাসতে, ভাসতে পারছে না। দেখছে অজস্র মানুষ জলের তলায় ভয়ানক মুখ নিয়ে এক্সিস্ট করে, যারা বলছে তোরা সবাই মরবি, হ্যাঁ রে সবাই মরবি, তোরা কেউ বাঁচবি না, তোদের জন্য আমরা মরেছি। হুড়মুড়িয়ে ঘুম ভেঙে যায়। পৌলমীর দেখে চোখ খুলে ওর মা মাথার উপর বসে আছে, জলের ফেটটি দিচ্ছে। প্রচন্ড জ্বর পৌলমীর, কিভাবে জ্বর হলো কেউ জানে না। ওর মা বলছে কি রে তখন থেকে ভুলভাল বকছিস? কিছুটা জ্ঞান ফেরার পর পৌলমী বুঝতে পারলো সারা গায়ে প্রচন্ড ব্যথা, যেন মনে হচ্ছে সত্যিও কোথাও দৌড়চ্ছিল। সেই রাতটা কোনোভাবে কেটে গেল। এই ঘটনার পর সেভাবে কোনো মানে অলৌকিক অভিজ্ঞতা পৌলমীর হয়নি। আর পৌলমীর সব থেকে বেশি রাগ হতে থাকলো নিজের মায়ের উপর, কারণ ওর মা কিন্তু ওকে বিশ্বাস করছিল না। ওই ফ্ল্যাটের যে পরিচারিকা ছিলেন, রূপালী তার নাম, পূর্ব মেদিনীপুরের মানুষ, সারাদিন কাজ করে বাড়িতে ওই ফ্ল্যাটে। সে কিন্তু পৌলমীর মা যখন অফিস গেল দুপুরবেলা, পৌলমীকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল। পৌলমী ঘটনাগুলো পুরো বললো। দিদি আমি বিশ্বাস করি, কারণ আমার সাথেও সেম জিনিসটা হয়েছে কয়েকবার আপনাদের এই ফ্ল্যাটে আমি আসার পর। আমি গুরুত্ব দিইনি কারণ আমি গ্রামের মেয়ে, আমি সব ভয় পাই না, কিন্তু আমি দিদি আপনাকে একটা হাতে একটা ঠাকুরের সুতো দিলে আপনি পরবেন, পুজো দিয়ে আনবো বারবেলা,
বলে হ্যাঁ পরবো। ওই দিদিটা হাতে ওই সুতোগুলো পরিয়ে দিল পৌলমীর একটি শনিবার দুপুরবেলা। তারপর থেকে বেশ কিছু মাস কেটে গেল, কোনো প্রবলেম হলো না, কোনো সমস্যা হলো না। 2015 সালে শেষ দিকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। পৌলমী তখন একজন প্রতিষ্ঠিত মডেল হয়ে বেশ পরিচিতি পেয়েছে কলকাতা শহরে। পৌলমীর একটা স্পেশাল ফটোশুট হচ্ছিল ইন্দ্রপুরী স্টুডিওর ভেতরে। ফটোশুট করার সময় যে জুয়েলারি ডিজাইনার সে বলল, এই সবকিছুই ঠিক আছে, হাতে তোমার এখানে হাতে কিছু চুড়ি পরাবো, এই সুতোটা খুলে দাও। কেয়ার করলো না। শুটিং এর উত্তেজনায়, ভালো সুন্দর সাজার উত্তেজনায় হাতের সুতোটা কাঁচি দিয়ে খুলে ফেলা হলো। শুটিং শেষ হলো, ক্লাস 10-এ উঠে গেছে পৌলমী, অতটা ভয়ও লাগে না রাস্তাঘাট। নিজেই গাড়ি ড্রাইভ করে, মানে ইন্দ্রপুরী স্টুডিও থেকে সাউথ সিটির সামনে, তখনও লাইসেন্স আসেনি ওর, গাড়ি ড্রাইভ করে সাউথ সিটি ফ্ল্যাটের ভেতরে ঢুকলো। বেশ কিছুটা রাত হয়েছে, রাত্রির 11:30 পৌনে 12টা বাজে তখন। লিফট দিয়ে যখন বেরোলো নিজের ফ্ল্যাটে ঢুকবে বলে, সেম ফিসফিসে আওয়াজ, এবং যেন মনে হচ্ছে এবারে এটা ক্যাকাফোনির মতো মাথার উপর বাজছে। এখন আর দুজন মানুষ কথা বলছে না, 10-15 জন মানুষ একটা ছোট্ট জায়গায় বসে কথা বললে যতটা লাউড হুইসপার হয় সেটা শুনতে পেল। পৌলমী হাঁটতে শুরু করলো ফ্ল্যাটের দিকে, পেছনে তারাও হাঁটছে। পৌলমী থামছে, তারাও থামছে। এরভাবে করতে করতে নিজের ফ্ল্যাটের ডোরের সামনে পৌঁছলো পৌলমী। কলিং বেল বাজালো। আগের মতো আর ভয় করে না ওর। পৌলমীর মা দরজা খুলে দিল, পৌলমী ভেতরে ঢুকলো। মাকে বলতে গিয়েও বললো না ঘটনাটা, কারণ জানে মা আবার আহাট আর ফিয়ার ফাইলস দেখতে বারণ করবে বলে। পৌলমী ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফিয়ার ফাইলস চালালো টিভিতে। ফিয়ার ফাইলসে যে গল্পটা দেখাচ্ছিল একজন নার্স, সে পজেসড হয়ে একজন পেশেন্টকে গলা টিপে মারছে এরম ভাবে। তখন বাজে রাত 1:30-2টো। সে রিপিট টেলিকাস্ট দেখতে দেখতে পৌলমী মানে মগ্ন হয়ে গেছিল টেলিভিশন স্ক্রিনে, তাকিয়েই আছে। যে নার্সটা পজেসড হয়েছিল সে গলা টিপতে টিপতে সেই পেশেন্টটাকে হঠাৎ করে টিভি স্ক্রিনের দিকে এভাবে তাকালো। তাকিয়ে পৌলমীকে বললো, পৌলমী তুমিও বাঁচবে না, তোমারও মৃত্যু হবে। হঠাৎ করে মানে পৌলমী না ঘোর কেটে গেল, সোজা গিয়ে টেলিভিশন নিভিয়ে শুয়ে পড়লো। এই ঘটনার 2 সপ্তাহ পর পৌলমীর মা দিল্লি যাবে পৌলমীর বাবার সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে। 1 সপ্তাহ থাকবে, তারপর আবার ফিরে আসবে। পৌলমী ম্যাচিওর, বাড়িতে পরিচারিকা আছে, ওকে বিশ্বাস করে রাখা যায়। পৌলমীর মা না মানে পৌলমীর সমস্ত কিছু বন্দোবস্ত করে দিয়ে, বাজার করে দিয়ে 1 সপ্তাহর, এবং ওকে ওর পকেট মানি দিয়ে চলে গেল দিল্লি। পৌলমী একা রয়েছে পরিচারিকা। এই সময় পরিচারিকা জানতে পারলো পৌলমীর একটা বয়ফ্রেন্ড আছে, যার নাম অভিজিৎ, এবং সেই বয়ফ্রেন্ড পৌলমীর মা বাবা না থাকাতে ওদের বাড়িতে আসে। হ্যাঁ, যথেষ্ট ম্যাচিওর পৌলমী, বারণ করার কেউ নেই। আজকালকার মডার্ন একটা মেয়ে। বয়ফ্রেন্ড আসছে, বয়ফ্রেন্ডের সঙ্গে বেরোচ্ছে, হ্যাং আউট করছে, আবার ফিরছে। কিন্তু বয়ফ্রেন্ড কখনোই নাইট স্টে করে না বা দুপুরে থাকে না বাড়িতে। আসে 15-20 মিনিট, টেবিলে গল্প করে, ডাইনিং এ টেলিভিশন চলে, দেখে। পৌলমীর বাড়িতে কিছু ভালো রান্না হলে মাঝে মাঝে খায়, পৌলমীর জন্য গিফটস আনে। একসাথে ওখান থেকে সাউথ সিটি রেসিডেন্সিয়াল টাওয়ার্স থেকে বেরিয়ে মলের ভেতরে ঢোকে, সময় কাটায়, সিসি দিতে যায়। এইভাবেই চলছিল। হাতটা এরম করছিস কেন? তোকে কি ভূতে ধরলো নাকি? এরকম হাতটা কিরম করছে, এরকম করে যাচ্ছে হাতটা। এনিওয়ে, এইভাবে চলছিল ভালো। পৌলমীর মা যখন চলে গেছে দিল্লি, তার 5 দিন পর হঠাৎ করে একদিন পৌলমী রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ করে একটা আওয়াজ আসে ঘুমের ঘোরে। ও দেখে ওর বেডরুমের ভেতরে দরজার বাইরে 2টো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। দেখে কোনো মানুষ মনে হচ্ছে না,
দেখে না মানে সেই দানব টাইপের চেহারা, দুজন মানে কি বলবো, দুজন পরিযায়ী শ্রমিক টাইপের, দুজন মিস্ত্রি মনে হচ্ছিল। পরনে লুঙ্গি, কোমরে গামছা, ছাওয়ায় যতটুকু দেখা যাচ্ছিল আবছা, এবং মুখগুলো পুরো রক্তে ভরা এবং গর্ত পুরো মুখে, মনে হচ্ছে আঘাত পেয়েছে। হাতের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়ছে, কিন্তু হাতে কোদাল রয়েছে দুজনেরই। পৌলমী না এই দৃশ্য দেখার পর বিছানায় উঠে বসে লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নেই। বেডরুম থেকে বেরোয় পৌলমী। পৌলমীর ফিল করতে শুরু করে ওর নিজের শরীরে কোনো জোর নেই। ফ্ল্যাট থেকে হেঁটে বেরোয়, মেন দরজাটা খোলে। লিফট আর সিঁড়ির যে মেন করিডোর, যে প্যাসেজ, আস্তে আস্তে হাঁটতে শুরু করে। চারপাশ থেকে খিলখিলে হাসি, ফিসফিসে আওয়াজ, আর্ত চিৎকার, কান্না সবকিছু ছড়িয়ে রয়েছে। সার্ভিস এলিভেটরের সামনে গিয়ে পৌলমী দাঁড়ায়। ওকে ঘিরে চারপাশে প্রচুর ছায়ামূর্তি। আমার গায়ে কাঁটা দিচ্ছে ঘটনাটা বলতে, দেখো। ওকে ঘিরে চারপাশে প্রচুর ছায়ামূর্তি, ফিস ফিস করে বিড়বিড় করে কি সব বলে। দৌড়ে চলে আসে পৌলমী ঘরের ভেতরে। এই পৌলমী সেই পৌলমী নেই আর। কেউ একটা ওকে চালনা করছিল। পা ভারী হয়ে যায়। ভেতর থেকে পৌলমী বাধা দিতে চায় নিজেকে, বাধা দিতে পারে না। সোজা চলে যায় ফ্ল্যাটের ব্যালকনিতে। খিলখিলিয়ে হেসে ওঠে, চিৎকার করে কেঁদে ওঠে, একটাই কথা বিড়বিড় করে বলতে শুরু করে, তোরা কেউ বাঁচবি না, এখানে কেউ প্রাণে বেঁচে থাকবি না। ওর এই চিৎকার শুনে পরিচারিকা দৌড়ে বারান্দায় চলে আসে। পরিচারিকা পৌলমীর হাতটা চেপে ধরে রাম নাম জপ করতে শুরু করে। হাতে না বিদ্যুৎ খেলে যায় পরিচারিকার, মনে হয় একটা ইলেকট্রিক শক লাগলো। ছিটকে পড়ে যায় ঘরের ভেতরে। ব্যালকনির দরজা বন্ধ হয়ে যায়। ছিটকে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়িয়ে কাঁচের ভেতর থেকে দেখতে পায় পরিচারিকা পৌলমীর রেলিং টপকে ওপর থেকে জাম্প করে। সেই মিষ্টি মেয়েটা আর কখনো ফিরে আসেনি সাউথ সিটি রেসিডেন্সিয়াল টাওয়ার্সে। কিভাবে এই মৃত্যু হয়েছিল আজ পর্যন্ত কেউ তদন্ত করে জানতে পারেনি, কেউ জানতে পারেনি। এই যে ঘটনাটা বললাম, এটা ওই পরিচারিকা রূপালী, গোপালদা বলে আমার পরিচিত একজন সাউথ সিটির একজন ব্রোকার ফ্ল্যাট, তাকে বলেছিল। রূপালী এখন সিটি হাইতে চাকরি করে। সিটি হাই হচ্ছে আনোয়ার শাহর মোড়ে আরেকটা কমপ্লেক্স, সেখানে চাকরি করে একটি বাড়িতে পরিচারিকা হিসেবে। অনেক বছর কেটে গেছে, এখনো কিন্তু মাঝে মধ্যে টাওয়ার 329 হাইতে যারা ভাড়া থাকে তারা কিন্তু পৌলমীকে দেখতে পায় ব্যালকনিতে অথবা লিফটের ভেতরে। হয়তো বাঁচতে চেয়েছিল সেই মেয়েটি, বাঁচতে পারেনি। কেমন লাগলো আজকের এই সত্যি ভূতের গল্প? আমি ক্রাইম মাস্টার ডোডো, তোমাদের জন্যই কিন্তু এই সিরিজটা করছি। প্লিজ একটুখানি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা। আর ফেসবুকেও আছি, ফেসবুকে আমার পেজটার নাম ক্রাইম মাস্টার ডোডো, সেটাকে ফলো করে দাও। এই সত্যি ভূতের গল্পের প্রত্যেকটা গল্প ডিরেক্ট করছে প্রিয়াংশী, এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি নিজে প্রডিউস করছি, নিজেই বাজিয়ে বানাচ্ছি, এবং পুরোটাই একটা বাড়িতে বাবু হয়ে বিছানায় বসে গল্প বলার মতো তোমাদের জন্য করেছি। এখানে না আছে বিরাট কিছু লাইট সেট আপ, না আছে বিরাট কিছু দামি দামি গেস্ট, না আছে বিরাট কিছু বাড়িয়ে চড়িয়ে গল্প বলা, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সাথে বন্ধুত্ব। এবং এই সত্যি ভূতের গল্পের প্রত্যেকটা এপিসোডে কিন্তু সত্যি। আর অনেক গল্প আসছে তোমাদের জন্য। কিপ ওয়াচিং সত্যি ভূতের গল্প অনলি অন ইউটিউব অ্যান্ড ফেসবুক।